আমরা শৈবাল ও ছত্রাকের আজকে যে বিষয়গুলো আমরা জানবো, লাইকেনের বৈশিষ্ট্য, লাইকেনের শ্রেণীবিভাগ, লাইকেনের গঠন, লাইকেনের প্রজনন, লাইকেনের গুরুত্ব। প্রথমে আমরা জেনে নিই যে লাইকেন আসলে কি। এটি হলো একটি ছত্রাক ও একটি শৈবালের ঘনিষ্ঠ সহাবস্থানের ফলে গঠিত স্বতন্ত্র থ্যালাস। লাইকেনের শৈবাল ও ছত্রাক পরস্পর এমনভাবে সংযুক্ত থাকে যে দেখে মনে হয় এরা এক ধরনের উদ্ভিদ। একটি নির্দিষ্ট প্রজাতির ছত্রাক ও একটি শালক সংশ্লেষণক্ষম নির্দিষ্ট প্রজাতির শৈবাল যখন একসাথে বসবাস করে একটি থ্যালাস সৃষ্টি করে তখন তাকে লাইকেন বলে। অর্থাৎ লাইকেনের শৈবাল ও ছত্রাক মিথজীবী রূপে বসবাস করে। এক্ষেত্রে শৈবাল ও ছত্রাক উভয়েই একে অপরের দ্বারা উপকৃত হয়। বলো স্যার, আপনি দিয়ে দেবেন, ঢুকতে সমস্যা হচ্ছে, কেউ ঢুকতেছে না। হ্যাঁ, গ্রুপে ঢুকতে সমস্যা হচ্ছে, মানে লিংক দিয়ে ঢুকতে সমস্যা হচ্ছে, কিন্তু লিংক তো আমি আমার ইতে দেখলাম যে ঠিকই তো প্রবেশ করা যাচ্ছে। স্যার ওরা নাকি পারতেছে না। আচ্ছা স্যার, আপনি স্টার্ট করেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসবো লাইকেনের বৈশিষ্ট্য। লাইকেনের বিশেষ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, সেগুলো হলো যে লাইকেন হলো একটি দ্বৈত সংগঠন, কারণ একটি শৈবাল ও একটি ছত্রাক সদস্য মিলিতভাবে এই সংগঠন তৈরি করে। লাইকেন গঠনে ছত্রাকের অংশগ্রহণটা বেশি থাকে, শৈবালের অংশগ্রহণ কম থাকে। ছত্রাক প্রায় 90 থেকে 95% অংশগ্রহণ করে, আর শৈবাল অংশটি 5 থেকে 10%। এই জন্য লাইকেন গঠনে ছত্রাক কাঠামোটা তৈরি করে, আর কাঠামোর ভেতরে শৈবাল আবৃত অবস্থায় থাকে। আকৃতিগতভাবে লাইকেন থ্যালয়েড, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ অথবা শাখা প্রশাখা যুক্ত হয়। বিষমপৃষ্ঠ কথার অর্থ বোঝো? বিষমপৃষ্ঠ কাকে বলে? পাতার ক্ষেত্রে আমরা বিষমপৃষ্ঠ কথাটা ইউজ করি। যেমন আম, জাম যে পাতাগুলো আছে, এই পাতাগুলো দেখবা যে ঊর্ধ্বপৃষ্ঠ বা ঊর্ধ্বত্বক বেশি সবুজ, নিম্নত্বক কম সবুজ। তো এরকম পাতার দুইটা ত্বক যদি এরকম দেখতে একটু আলাদা হয়, সেই পাতাকে আমরা বলবো বিষমপৃষ্ঠ পাতা। আর পাতার দুই পৃষ্ঠই যদি দেখতে একই রকম থাকে তখন তাকে আমরা বলবো সমদ্বিপৃষ্ঠ পাতা। যেমন ধান, গম, ভুট্টা, এরা হলো সমদ্বিপৃষ্ঠ পাতা, অর্থাৎ পাতার উভয় ত্বক সমান সূর্যালোক পায়। আর বিষম পৃষ্ঠের ক্ষেত্রে যে কোনো একটা ত্বক সূর্যালোক পায় আর আরেকটা ত্বক কম সূর্যালোক পায় বা পায় না। তাহলে বিষম পৃষ্ঠ, এদের থ্যালাসটা হলো বিষম পৃষ্ঠ। এরা অধিকাংশই ধূসর বর্ণের, তবে সাদা, কালো, কমলা, হলুদ ইত্যাদি বর্ণেরও হয়ে থাকে। এরা স্বভোজী, তাই স্বয়ংসম্পূর্ণ। লাইকেনের উভয় জীবে অঙ্গজ ও অযৌন জনন ঘটে, কিন্তু যৌন জনন শুধুমাত্র ছত্রাক সদস্যদের ঘটে। শৈবাল সদস্যে কোনো যৌন জনন ঘটে না। থ্যালাসের নিচের দিকে রাইজয়েডের মতো রাইজাইন থাকে, যা দিয়ে পানি শোষণ করে। এরা বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল হয়। লাইকেনের গঠন, ছত্রাক ও শৈবালের পারস্পরিক নির্ভরশীলতা। তোমরা ইতিমধ্যে জেনেছো যে লাইকেনে প্রধানত দুটা জীব থাকে। একটা শৈবাল, মানে লাইকেনের যে শৈবাল সদস্য থাকে তাকে ফটোবায়ন বলে, এবং শৈবাল সদস্যদের মধ্যে যারা থাকে তাদের মধ্যে নীলাভ শৈবাল এবং সবুজ শৈবাল বেশি থাকে। আর লাইকেনের ছত্রাক সদস্যদের বলা হয় মাইক্রোবায়ন, এবং ছত্রাকদের মধ্যে অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক বেশি থাকে আর ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক কম থাকে। লাইকেনে শৈবাল ও ছত্রাক উভয়ই উপকৃত হয়, কেউ কারো অপকার করে না। এরূপ উপকার ভিত্তিক সম্পর্ককে মিথজীবিতা বা মিউচুয়ালিজম বলে, বা আমরা সিম্বায়োসিসও বলতে পারি। তো লাইকেন গঠনে যেহেতু শৈবাল এবং ছত্রাক উভয়ই অংশগ্রহণ করে। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো।
স্যার সিমবায়োটিক আর হচ্ছে সিমবায়োসিস এই দুটো হচ্ছে শব্দের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য পার্থক্য সেরকম কিছুই নাই। সিম্বায়োসিসটা হলো সেই অ্যাসোসিয়েশনটাকে বলা হয় সিম্বায়োসিস, যে মানে এই যে স্যার যখন হচ্ছে ওরা সম্পর্কযুক্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অ্যাসোসিয়েশনটা হলো তোমার হলো সিম্বায়োসিস। আর আমরা বলতে পারি যে সিম্বায়োটিক প্ল্যান্ট বা সিম্বায়োটিক এনিম্যাল, যখন আমরা বলতে পারি এরকম, বা সিম্বায়োটিক অর্গানিজম, হ্যাঁ সিম্বায়োসিসটা তখন এরকম সিম্বায়োটিক হয়ে যায়। হ্যাঁ মানে স্যার সেরকম কোনো পার্থক্য নাই এদের মধ্যে? না সেরকম কোনো পার্থক্য নাই। আচ্ছা স্যার। আচ্ছা আর লাইকে স্যার মাইক্রোস্পোরিয়াম আর হচ্ছে মাইক্রোস্পোরাম এই দুটো কি একই অর্থ বহন করে? মাইক্রোস্পোরিয়াম, এটা কি ওই সাইন্টিফিক নেম? হ্যাঁ স্যার, মানে দুটোই হচ্ছে সায়েন্টিফিক নেমই তো? না দুইটা ভিন্ন না। হ্যাঁ দুইটা ভিন্ন দুটো জেনার, আলাদা? আলাদা। আচ্ছা স্যার, ঠিক আছে। লাইকেন গঠনে আমরা দেখবো যে শৈবাল এবং ছত্রাক যেহেতু দুজনাই অংশগ্রহণ করে, তাহলে লাইকেনের ছত্রাক থেকে শৈবাল যেভাবে উপকার পায়, শৈবাল ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে। ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প ইত্যাদি শোষণ করে শৈবালকে প্রদান করে। ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রাখে, যার ফলে ছত্রাকের দেহে শৈবাল অবস্থানের কারণে শৈবালের দৈহিক নিরাপত্তা নিশ্চিত হয়। ছত্রাকের দেহে সারবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং পানি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়। তাহলে এইভাবে লাইকেনের ছত্রাক থেকে শৈবাল উপকার পায়। এবার লাইকেনের শৈবাল থেকে ছত্রাক যেভাবে উপকার পায়, ছত্রাক নিজ দেহে আশ্রয় দানের বিনিময়ে শৈবাল কর্তৃক উৎপাদিত খাদ্য ফসটোরিয়াম নামক হাইফা দ্বারা শোষণ করে এবং এভাবে ছত্রাক বেঁচে থাকে। ছত্রাকের সারবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট বর্জ্য যেমন কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প মানে পানি দেহ থেকে অপসারণের জন্য ছত্রাকের কোনো ধরনের শক্তি অপচয় করতে হয় না, কারণ এই সৃষ্ট বর্জ্য মানে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প এরা সবাই শৈবাল নিয়ে নেয়। এই জন্য ছত্রাককে আলাদাভাবে সেগুলো ত্যাগ করার কোনো শক্তি খরচ করতে হয় না। আচ্ছা তোমরা অনেকেই হয়তো লাইকেন দেখেছো, অনেকে দেখো নাই, তো তোমাদের সবার জন্যই আমি এরকম ডাউনলোড কৃত দুটো ছবি দেখাচ্ছি তোমাদের। যে বাম পাশের যে ছবিটা, এটা হলো আম গাছের বাকল বা চামড়া, সেই চামড়ার উপরে আমরা কতগুলো স্পট দেখতে পাচ্ছি। এই স্পট গুলোই হলো, এই স্পট গুলোকে আমরা কি বলবো, যে লাইকেন। হ্যাঁ, এটা হলো কাঁঠাল গাছের চামড়া বা বাকলের গায়ে দেখো কতগুলো স্পট দেখা যাচ্ছে, এগুলো হলো লাইকেন। তাহলে তোমরা এবার চিন্তা করো যে তোমরা লাইকেন দেখেছো কিনা। সাধারণত বর্ষাকালে এই লাইকেনের গুলো বেশি দেখা যায়। হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা, আগে থেকে জানতা না আজকে দেখার পর মনে হলো যে এগুলো স্যার স্যার আজকে দেখার পর। স্যার আজকে জানলাম। আচ্ছা, তাহলে এই স্যার বাসস্থানের, হ্যাঁ বলো। ইয়ে বায়ু দূষক ইন্ডিকেটর হিসেবে কাজ করে কি এরকম একটা জিনিস ছিল বৈশিষ্ট্য হ্যাঁ বলে? হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল, আমরা ওইটা পরে বুঝি আসছি। নাই। ওটা আমরা উপকারী গুরুত্ব যখন আমরা বোঝাবো তখন এটা বলবো। হ্যাঁ, আচ্ছা আমরা স্যার। এখানে কি বলেছিলাম, বৈশিষ্ট্যের ক্ষেত্রে এটা পেয়েছো তাই না? এরা বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল, এই কথাটা তাই না? জি স্যার। আচ্ছা, এটা আমি পরে আবার আসছি। আচ্ছা, আমরা আবার আগে শ্রেণী বিভাগটা জেনে নিই। বাসস্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণী বিভাগ। কর্টিকোলাস লাইকেন, একটু আগে আমরা এটা দেখলাম যে এরা গাছের বাকল বা কাণ্ডের উপরে জন্মায়, যেমন গ্রাফিস পারমেলিয়া। টেরিকোলাস লাইকেন উষ্ণ ও আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মায়, যেমন কলেমাটিনেক্স, কোরা প্যাভোনিয়া। সাক্সিকোলাস লাইকেন শীত প্রধান অঞ্চলে পাথরের উপর জন্মায়, যেমন কলোপ্লেক্টা জ্যান্থোরিয়া। লিগনিকোলাস লাইকেন ভেজা কাঠের উপর জন্মায়, যেমন ক্যালিসিয়াম ক্রিপ্টোফোরাস। অমনিকোলাস লাইকেন যেমন বিভিন্ন প্রকার মাধ্যমে, যেমন হাড়, চামড়া, লৌহ, কাঁচ, চুল, সিল্ক ইত্যাদির উপর জন্মায় বা ইত্যাদি দ্বারা তৈরিকৃত সামগ্রীর উপরেও জন্মাতে পারে। লি ক্যানোরা ডিসপার্সা। ফলিকোলাস লাইকেন এরা ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতার উপর জন্মে, যেমন পরিনা, এপিফাইলা। এগুলো সবই ছিল বাসস্থান বা আবাসস্থলের ভিত্তিতে। আর চিত্রে যেটা দেখলাম ওটা কি কর্টিকোলাস হবে লাইকেন? এগুলো হলো কর্টিকোলাস, এগুলো কর্টিকোলাস লাইকেন দুইটাই। গঠনগত শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী হক্সওয়ার্থ এবং হিল লাইকেনকে 5 ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগটা হলো লেপ্রোজ লাইকেন। লেপ্রোজ লাইকেন এখানে ছবি নাই,
তো এরা সবচেয়ে সরলতম লাইকেন, কারণ এখানে ছত্রাকের হাইফি শুধুমাত্র একটি অথবা একগুচ্ছ ক্ষুদ্র শৈবালের কোষকে আবৃত করে রাখে, তবে সুনির্দিষ্ট কোনো ছত্রাকের স্তর সম্পূর্ণ শৈবালের কোষগুলিকে ঢেকে রাখে না। উদাহরণ ল্যাপ্রারিয়া ইনকানা। 2 নম্বর হলো ক্রাস্টোজ লাইকেন, এর ছবিটা এখানে দেওয়া আছে। এই লাইকেন গুলো হলো চ্যাপ্টা, ক্ষুদ্রাকার এবং পোষক বস্তুর সাথে নিবিড়ভাবে লেগে থাকে। হ্যাঁ, তো গঠনগত দিক দিয়ে আমরা দেখবো যে গাছের বাকলে যে লাইকেন গুলো জন্মাবে সেগুলোকে ক্রাস্টোজ লাইকেন বলতে পারি, এটা গঠনগত দিক দিয়ে। আর আবাস স্থলের ভিত্তিতে আমরা বলবো কর্টিকোলাস। তাহলে গাছের বাকল, পুরাতন দেয়াল, পাথর, পর্বত পাত্র ইত্যাদি হলো পোষক বস্তু, এগুলোর সাথে এই লাইকেন গুলো লেগে থাকতে পারে। গ্রাফিস, স্ক্রিপ্টা, স্ট্রিগুলা, ক্রিপ্টোথেসিয়া, রুব্রোসিন্টা ইত্যাদি। ফলিওজ লাইকেন, এরও ছবি এখানে দেওয়া আছে। এরা দেখতে বিষমপৃষ্ঠ পাতার মতো। তোমাদের বিষমপৃষ্ঠ পাতার অর্থ এর আগে বলেছি যে থ্যালাসের উভয় পৃষ্ঠ দেখতে আলাদা। এদের কিনারা খাস কাটা ও আন্দোলিত, এটা আমরা দেখতে পাচ্ছি, কিনারা খাস কাটা আন্দোলিত। এবং এই ধরনের লাইকেনের যে নিম্ন পৃষ্ঠ বা নিম্নতল, সেই নিম্নতলে রাইজয়েড তুল্য রাইজাইন বের হয়। উদাহরণ জ্যান্থোরিয়া, পারমেলিয়া, ফ্যাগোপারমেলিয়া, ক্যাপারেটা। ফুটিকোজ লাইকেন, এই লাইকেনের ছবি এখানে দেওয়া আছে। ফুটিকোজ লাইকেন, এই ধরনের লাইকেন চ্যাপ্টা বা দণ্ডের মতো, আমরা এখানে দেখতে পাচ্ছি দণ্ডের মতো। আবার অধিক শাখা প্রশাখা যুক্ত, সেটাও আমরা দেখতে পাচ্ছি শাখা প্রশাখা আছে। এবং সবচেয়ে নিচের অংশটা হলো এই লাইকেনের গোড়া। এই নিচের অংশ বা গোড়া অংশ দিয়ে এরা কোনো বস্তুর সাথে লেগে থাকে। লিথারিয়া, কলাম্বিয়ানা, উসনিয়া। সূত্রাকার লাইকেন, কিছু সংখ্যক লাইকেনে শৈবাল অংশটি সূত্রাকার, পূর্ণ বিকশিত এবং প্রকট হয়। এরা সামান্য কয়েকটি হাইফা দ্বারা আবৃত, যেমন এফিবি। তাহলে এই শেষের যে সূত্রাকার লাইকেন, এটা একটু ব্যতিক্রম, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে লাইকেন গঠনে ছত্রাকের অংশগ্রহণ বেশি আর শৈবালের অংশগ্রহণ কম। কিন্তু আমরা এই সূত্রাকার লাইকেনে একটু ব্যতিক্রম দেখবো। এখানে শৈবাল অংশটাই প্রকট থাকবে আর ছত্রাকের অংশটা গৌণ থাকবে। তাহলে এই ধরনের গঠনকে আমরা বলতেছি যে সূত্রাকার লাইকেন। এক্সাম্পল এফিবি। লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে লাইকেন 2 প্রকার হয়। 1 নম্বর অ্যাস্কোলাইকেন, 2 নম্বর ব্যাসিডিওলাইকেন। তাহলে লাইকেন গঠনকারী ছত্রাক যদি অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর হয় তাহলে তাকে অ্যাস্কোলাইকেন বলা হয়। হ্যাঁ, দেখা যায় যে অধিকাংশই অ্যাস্কোলাইকেন হয়। লাইকেন গঠনকারী ছত্রাকটি ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর হলে তাকে ব্যাসিডিওলাইকেন বলে। তোমরা কি বলতে পারবা যে ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর একটা ছত্রাকের নাম? ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর একটা ছত্রাকের নাম কি বলতে পারবা? যেমন অ্যাগারিকাস, তোমরা পড়েছো না অ্যাগারিকাস? আচ্ছা, এখন আমরা আসবো লাইকেনের অন্তর্গঠন। লাইকেনের অন্তর্গঠন, লাইকেনের যদি আমরা প্রস্থচ্ছেদ নিই তাহলে আমরা এরকম একটা চিত্র দেখতে পাবো। তাহলে সবাই চিত্রটা খেয়াল করো। চিত্রের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্ব কর্টেক্স, তারপরে শৈবাল স্তর, মেরুলা, নিম্ন কর্টেক্স, রাইজাইন। এবং আমরা সবচেয়ে মাঝে যে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় অংশ, সেটা হলো মেরুলা। এবং মেরুলা অংশটা বেশ মোটা, পুরু বা প্রশস্ত। এবং এখানে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র শৈবাল স্তর বাদ দিলে যে 4টে অংশ আছে, এই 4টে অংশই ছত্রাক দ্বারা গঠিত। আমরা এবার যাই ঊর্ধ্ব কর্টেক্স। তাহলে এটি ঘন সন্নিবেশিত ছত্রাকীয় হাইফা দ্বারা এটি গঠিত। তো ঊর্ধ্ব কর্টেক্সে সাধারণত আন্তঃকোষীয় ভাগ থাকে না, আর যদিও থাকে তাহলে সেগুলো মিউসুলেট রস দ্বারা পূর্ণ থাকে। ঊর্ধ্ব কর্টেক্সের নিচে রয়েছে সংক্ষিপ্ত শৈবাল স্তর। শৈবাল স্তরের পূর্বের নাম ছিল গনিডিয়াল স্তর। আর এরা কি করে, এরা মেরুলার যে হাইফা গুলো আছে, এই হাইফার ফাঁকে ফাঁকে শৈবাল গুলো অবস্থান করে। মেরুলা, শৈবাল স্তরের নিচে অপেক্ষাকৃত পুরু এবং প্রশস্ত কেন্দ্রীয় যে স্তর, তাকে আমরা বলবো মেরুলা। মেরুলাতে আমরা দেখতেই পাচ্ছি, মেরুলাতে হাইফা গুলো মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা রয়েছে। হ্যাঁ, এই যে আমরা মাঝখানে অনেকগুলো গ্যাপ দেখতে পাচ্ছি। নিম্ন কর্টেক্স, মেরুলার ঠিক নিচে রয়েছে নিম্ন কর্টেক্স। নিম্ন কর্টেক্সে যে কোষগুলো আছে, সেই কোষগুলোতে আন্তঃকোষীয় ভাগ থাকে না। হ্যাঁ, এখানেও ঘন সন্নিবেশিত ছত্রাকীয় হাইফা দ্বারা এটা গঠিত। এবং এই নিম্ন কর্টেক্সের নিচে রয়েছে বহু এককোষী রাইজাইন। রাইজাইন গুলোর কাজ যে এরা
অবলম্বন বা কোনো বস্তুর সাথে লাইকেনকে আটকে রাখে। আর আরেকটা কাজ হলো যে খাদ্য পোষক, যেখানে তারা আশ্রয় মানে লেগে থাকবে পোষক দেহ থেকে এরা খাদ্য রস শোষণ করবে। তাহলে রাইজোইন অনেকটা মূল রোম বা রাইজোইডের মতো বা মূলের মতো কাজ করে। তাহলে এই ছিল ফোলিওজ লাইকেনের অন্তর্গঠন। তাহলে এই ফোলিওজ লাইকেনের অন্তর্গঠন সবাই বুঝতে পেরেছো? জি স্যার। স্যার কর্টেক্স মানেটা কি? কর্টেক্স সাধারণত বলতে বোঝায়, কর্টেক্সকে বোঝায় বাইরের দিক। তোমরা যখন 9 10 মনে পড়ে আসছো যে বৃক্কেরও আমরা কিডনি পড়ে আসছি, বৃক্কের যে বাইরের পার্ট সেটাকে বলা হয় কর্টেক্স, আর বৃক্কের যে ভিতরের পার্ট সেটাকে বলা হয় মেরুলা। জি স্যার। তো কর্টেক্স মানে বাইরের অংশকে বোঝায়। ব্রেনেও তোমরা পাবা, ব্রেনের গঠন যখন পড়বা, ব্রেনের বাইরের পার্টকে বলা হবে কর্টেক্স, ভেতরের পার্টকে বলা হবে মেরুলা। ঠিক আছে? এরকম বাইরের পার্ট, যেহেতু আমরা এটা বাইরের পার্ট এর জন্য হলো কর্টেক্স, আর ভিতরের পার্ট হলো মেরুলা। জি স্যার, বুঝতে পারছি। এবার আমরা আসবো লাইকেনের প্রজনন। লাইকেনে অঙ্গজ, অযৌন এবং যৌন উপায়ে বংশবৃদ্ধি হয়। প্রথমে আসবো আমরা অঙ্গজ প্রজনন। তাহলে থ্যালাসের খণ্ডায়ন এবং ক্রমাগত মৃত্যু ও পচন প্রক্রিয়ায় লাইকেনের অঙ্গজ জনন ঘটে। অযৌন জনন কতগুলো স্পোর সৃষ্টি হয়? হ্যাঁ বলো। স্যার স্যার থ্যালাস বলতে কি এখানে হচ্ছে মানে একটা অংশকে বোঝাচ্ছে? না, থ্যালাস মানে মনে করো যে এই যে গোল একটা অংশ, এই যে গোল, এটা একটা গোল লাইকেন। অংশ। হ্যাঁ, এটা কিন্তু একটা লাইকেন, আচ্ছা স্যার, এটা একটা লাইকেন, এটা একটা লাইকেন। তাহলে এটা একটা লাইকেন বা একটা থ্যালাস। ওকে, ঠিক আছে স্যার। অযৌন জনন কতগুলো স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। যেমন একটা আছে সোরিডিয়াম। সোরিডিয়াম হলো একটি শৈবালকে ছত্রাক দ্বারা চারদিক থেকে ঘিরে থাকা ক্ষুদ্রাকার দেহ, যা বাতাসে চারদিক থেকে ছড়িয়ে পড়ে এবং উপযুক্ত পরিবেশে লাইকেন হিসেবে আত্মপ্রকাশ করে। সোরিডিয়ামের বহু বছর সোরিডিয়া। ইসিডিয়াম। ইসিডিয়াম হলো একটা স্পোর যখন বোঝাবে, আর বহু বছর হলে ইসিডিয়া। ইসিডিয়াম হলো লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত ক্ষুদ্রাকার সরল শাখান্বিত প্যাপিলিন ন্যায় অযৌন রেণু, যা বৃদ্ধিপ্রাপ্ত ও রূপান্তরিত হয়ে লাইকেন গঠন করে। পিক্রিডিয়া হলো ফাস্কের ন্যায় গঠনযুক্ত অংশ, যারা মূলত লাইকেনের কিছু ছত্রাক দেহে গঠিত হয়। পিক্রিডিয়ার অভ্যন্তরে সৃষ্টি হয় পিক্রিডিওস্পোর। পিক্রিডিওস্পোর অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক অনুসূত্র গঠন করে, আর এই নতুন ছত্রাক অনুসূত্র উপযুক্ত পরিবেশে শৈবালের সংস্পর্শে আসলে নতুন লাইকেন গঠন করে। তাহলে এইভাবে সোরিডিয়া, ইসিডিয়া বা পিক্রিডিয়ার মাধ্যমে আমরা এই নতুন লাইকেন সৃষ্টি করতে পারবো। স্যার তাহলে এদেরকে কি বলা যায়? তাদেরকে স্যার এই যে সোরিডিয়া যেটা বুঝাইলেন, এগুলো মানে স্পোরের হচ্ছে নাম, কি নাম এগুলো জানেন? স্পোরের নাম। এগুলো হলো আচ্ছা, এগুলো হলো ঠিক আছে। এই লাইকেনের স্পোর। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এবার আসবো লাইকেনের যৌন জনন। আমরা এর আগে বলেছি যে লাইকেনের যৌন জনন সাধারণত শৈবাল সদস্যে হয় না। লাইকেনের যৌন জনন শুধু ছত্রাক দ্বারাই সীমাবদ্ধ থাকবে। তো অ্যাসকোলাইকেন, আমরা জানি যে অধিকাংশ লাইকেনই হলো অ্যাসকোলাইকেন। তাহলে অ্যাসকোলাইকেনে যৌন জনন সম্পাদিত হয় অ্যাসকোকার্প দিয়ে। এছাড়াও প্লাজমোগ্যামির মাধ্যমেও লাইকেনের যৌন জনন সম্পন্ন হয়। প্লাজমোগ্যামি তোমরা ইতিমধ্যে জেনে আসছো যে দুইটি ভিন্ন ধরনের জনন কোষ পাশাপাশি আসে, তাদের মধ্যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের মিশ্রণ ঘটে, কিন্তু নিউক্লিয়াসের মিশ্রণ ঘটে না, এবং এই ধরনের উদ্ভূত কোষকে আমরা বলবো ডাইক্যারিয়ন। তাহলে এইভাবে প্লাজমোগ্যামির মাধ্যমে ডাইক্যারিয়ন কোষ তৈরি হয়। হ্যাঁ, এবার লাইকেনের পুংজনন অঙ্গকে আমরা বলবো স্পার্মাগোনিয়াম এবং স্ত্রী জননাঙ্গকে বলবো কার্পোগোনিয়াম। হ্যাঁ, এগুলো কিন্তু স্পার্মাগোনিয়াম বা কার্পোগোনিয়াম এগুলো আমরা কিন্তু এমসিকিউ দিয়ে থাকি। এবার আসছি আমরা গুরুত্ব, লাইকেনের গুরুত্ব, উপকারী ভূমিকা, মরুজ ক্রমাগমন। তাহলে মরু অঞ্চলে যেখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না, তেমন জায়গায় লাইকেন জন্মায় এবং ধীর গতিতে মাটি গঠনে সাহায্য করে। সেখানে লাইকেনের মৃত দেহাবশেষ থেকে হিউমাস গঠিত হয়। এইসব হিউমাস পাথরের সাথে মিশে মাটি গঠন করে। এরপর সেখানে পর্যায়ক্রমে অন্যান্য জীব সম্প্রদায় জন্মাতে আরম্ভ করে, অর্থাৎ লাইকেন জেরোসিরি পর্যায়ে সূচনা করে। তো জেরোসিরি জিনিসটা কি, যে তোমরা জানো যে মরু এলাকায় কি কি থাকে? মরু এলাকায় শুধু বালু আর পাথর থাকে, তাই না? মরু হ্যাঁ স্যার। এলাকায় পাথর আর জি বালু স্যার। থাকে,
তাহলে সেখানে তো কোনো প্রাথমিকভাবে কোনো খেজুর গাছ বা কোনো বড়ই গাছ এগুলো আসার কথা না। তাহলে প্রথম যখন পাথরে যে উদ্ভিদটা জন্মায়, স্যার ক্যাকটাস সেগুলো জন্মায়, সেগুলো সেগুলো আসছে আমরা। তাহলে এই পাথরের পরে প্রথম উদ্ভিদ হিসেবে যে যার আগমন ঘটে সে কিন্তু লাইকেন। লাইকেন এরকম পাথরের উপরে জন্মায়। তো দেখা যায় যে লাইকেন যখন এরকম পাথরের উপরে জন্মায়, লাইকেনের মৃত দেহাবশেষ, তারপরে বৃষ্টির পানি, আর পাথরের মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, এর মধ্যে যখন বিক্রিয়া ঘটে, আর বিক্রিয়া ঘটার ফলে সেখানে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। আর পাথরে যদি এরকম কার্বনিক অ্যাসিড তৈরি হয়, তাহলে পাথর আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। হ্যাঁ, যার ফলে এই লাইকেনের মৃত দেহাবশেষ গুলো সেখানে হিউমাস সৃষ্টি করে। হিউমাস হলো সার, এক ধরনের সার, যেটা ওই মাটির পুষ্টি মান বৃদ্ধি করে। এইভাবে যখন, স্যার এটা কি জৈব? হ্যাঁ, জৈব সার। এইভাবে দেখা যাচ্ছে যে পাথরের পরে একটা মাটির স্তর তৈরি হলো। যখন মাটির স্তরটা আস্তে আস্তে পুরু হবে, তখন সেখানে আর লাইকেন জন্মাবে না। সেখানে দেখা যায় যে বাতাসের মাধ্যমে, অন্য কোনো মাধ্যম দ্বারা, পাখির দ্বারা হতে পারে, অন্য কোনো উদ্ভিদের স্পোর সেখানে আসলো, যার ফলে দেখা গেল সেখানে অন্য ধরনের উদ্ভিদের আগমন ঘটলো, সেখানে আর লাইকেন নাই। এইভাবে দেখা গেল যে সেই উদ্ভিদগুলো যখন মারা যায়, তখন দেখা গেলো যে মাটির সে পাথরগুলো আরো ক্ষয় হলো, আরো মাটির স্তর পুরু হলো, এবং দেখা গেল যে সেখানে ওই উদ্ভিদগুলো আর নাই। পরবর্তীতে এইভাবে আরো অনেক উদ্ভিদের আগমন ঘটে এবং তিরোধান হয়, এবং শেষে সেই এলাকায় একটা স্থায়ী উদ্ভিদ সম্প্রদায় গড়ে ওঠে। এইভাবে দেখা যাচ্ছে যে আগে 15 বছর 20 বছর আগে যে এলাকা মরু এলাকা ছিল, এখন দেখা যায় সেই এলাকায় খেজুর গাছ, ক্যাকটাস, এই ধরনের উদ্ভিদ সৃষ্টি হয়েছে। এগুলো কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছে। ঠিক আছে? আমরা যদি তখন সেটাকে আমরা বলবো জেরোসিন বা মরুজ ক্রমাগমন। আবার এরকমও ঘটতে পারে সেখানে হয়তো লাইকেন অংশগ্রহণ করে না, যেমন জলাশয়। মনে করো জলাশয়, আগে দেখা গেল যে 20 বছর 25 বছর আগে একটা পুকুর ছিল বা জলাশয় ছিল, সেখানে এখন দেখা দেখা গেছে যে সেখানে অনেক ধরনের বৃক্ষ দেখা যায়। তো এই সেটাকে বলবো আমরা জলজ ক্রমাগমন। ঠিক আছে? তো এরকম লাইকেন যেহেতু প্রথম উদ্ভিদ হিসেবে এখানে আগমন করছে মরু এলাকায়, এই জন্য লাইকেনকে এখানে বলা হয় ইকোলজিক্যাল ইন্ডিকেটর। ইকোলজিক্যাল ইন্ডিকেটর। ঠিক আছে? ইকোলজিক্যাল হ্যাঁ ইন্ডিকেটর স্যার। মানে কি? যে সেখানে সে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, হ্যাঁ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য সে সেখানে নির্দেশকের ভূমিকা পালন করেছে। এই জন্য লাইকেনকে ইকোলজিক্যাল ইন্ডিকেটরও বলা হয়। হ্যাঁ, আমরা যে একটা কথা বলেছিলাম নাকি, যে পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। ঠিক আছে? তাহলে মরু এলাকা যখন ছিল, তখন কিন্তু সেখানে দূষণ ছিল, কিন্তু লাইকেন সেখানে কি করলো, যে সেখানে একটা সেই দূষণের ইন্ডিকেটর হিসেবে ভূমিকা পালন করলো, যার ফলে বিভিন্ন মরুজ উদ্ভিদের আগমন ঘটলো। মানুষের খাদ্য হিসেবে অধিকাংশ লাইকেনিন নামক এক প্রকার শর্করা থাকার কারণে কত প্রজাতি মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়। নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অধিবাসীরা সিট্রারিয়া আইল্যান্ডিকা নামক লাইকেনটি খাদ্য হিসেবে গ্রহণ করে। ভারতের মাদ্রাজে পারমেলিয়া, মিশরে ইভারনিয়া, চীন ও জাপানে ইন্ডোকার্পন মিনিয়াটাম নামক লাইকেন মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়। পশুর খাদ্য হিসেবে তুন্দ্রা অঞ্চলের কিছু লাইকেন, যেমন রেনডিয়ার মস, সাইন্টিফিক নেম ক্ল্যাডোনিয়া র্যাঞ্জিফেরিনা নামে পরিচিত, এগুলো বল্গা হরিণ, গবাদি পশুর প্রিয় খাদ্য। কীটপতঙ্গের লার্ভার খাদ্য হিসেবেও লাইকেন ব্যবহার হয়। মানে কি বলো? তুন্দ্রা অঞ্চল মানে? তুন্দ্রা অঞ্চল, হ্যাঁ, তুন্দ্রা অঞ্চল এরকম কিছু আছে, মানে এগুলোকে বলা হয় বায়োম অঞ্চল। তুন্দ্রা অঞ্চল আছে, মেরু অঞ্চল আছে, হ্যাঁ, এরকম কিছু, তারপর হলো নাতিশীতোষ্ণ অঞ্চল আছে, এরকম কিছু অঞ্চল আছে, এগুলোকে বলা হয় বায়োম। তো এই তুন্দ্রা অঞ্চলে যে লাইকেন গুলো আছে, সেই লাইকেন গুলো বল্গা হরিণ এবং গবাদি পশুর প্রিয় খাদ্য হিসেবে কাজ করে। অ্যান্টিবায়োটিক হিসেবে বিভিন্ন লাইকেন থেকে উৎপন্ন উসনিক অ্যাসিড, তাহলে উসনিয়া বলে একটা লাইকেন আছে। এই যে আমরা উসনিয়া একটা উদাহরণ পড়েছি যখন লাইকেনের শ্রেণীবিভাগ করি তখন। তো উসনিয়া থেকে উসনিক অ্যাসিড তৈরি হয়, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজ করে টিউমার রোগে। তাহলে লাইকেনের দুইটা জাত,
উসনিয়া থেকে উষ্ণ আর ইভারনিয়া থেকে ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম তৈরি হয়, যারা টিউমার প্রতিরোধে, ব্যথা নিরাময়ে এবং ভাইরাস প্রতিরোধে কাজ করে। এছাড়াও কিছু লাইকেন আছে যারা লাইকেনিন ও আইসোলাইকেনিন সৃষ্টি করে, এরা টিউমার প্রতিরোধী হিসেবে কাজ করে। হৃদরোগে অ্যাঞ্জাইনা নামক মারাত্মক হৃদরোগ, হ্যাঁ, রোসেলা মন্টাগনেই লাইকেন থেকে উৎপন্ন ইথ্রিন ব্যবহৃত হয়। অ্যাঞ্জাইনা জিনিসটা বোঝো? আমরা হার্টে ব্যথা। হ্যাঁ, হার্টে ব্যথা। জি স্যার, বুকে ব্যথা। হ্যাঁ হ্যাঁ, হার্টে ব্যথা কি কারণে হয়? কারণ হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী একটা আছে, রক্তনালী আছে, যার নাম হলো করোনারি আর্টারি বা করোনারি ধমনী। তো এই ধমনীতে অনেক সময় প্লেক, করোনারি অনেক সময় কোলেস্টেরল জমে যায়, যার কারণে করোনারি ধমনীর নালীর যে গহ্বর সেটা সামান্য চিকন হয়ে যায়, সংকুচিত হয়, যার ফলে রক্ত চলাচলে সামান্য ব্যাঘাত ঘটে। তো এই ব্যাঘাত ঘটলে দেখা গেল যে সেখানে রক্ত যেহেতু অক্সিজেনও বহন করে, এই কারণে সেখানে অক্সিজেনের অভাবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। আর এই ল্যাকটিক অ্যাসিড হৃৎপিণ্ডে তৈরি হওয়া মানেই ব্যথা হয়। তো এই ব্যথা নিরাময়ের জন্য ইরিথ্রিন ব্যবহার করা হয়। বলো। এটাকে কি আমরা করোনারি থ্রম্বোসিস বলি? করোনারি থ্রম্বোসিস আরো বড় রোগ। অ্যাঞ্জিনা পেক্টোরিসটা হলো মানে এটা হলো প্রিলিমিনারি, প্রাথমিক একটা রোগ হৃৎপিণ্ডে, ঠিক আছে? অ্যাঞ্জিনা যদি এখানে বলেছে মারাত্মক হৃদরোগ, আসলে অত মারাত্মক না, অ্যাঞ্জিনা পেক্টোরিস অত মারাত্মক না। বইয়ে যেহেতু লেখা আছে মারাত্মক হৃদরোগ, এই জন্য মারাত্মক কথাটা লিখেছি। অ্যাঞ্জিনা পেক্টোরিস অত মারাত্মক না, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে মন্টাগ নেই, এখানে আই দেওয়া আছে, এই আইটা কিন্তু হবে না। হ্যাঁ, ইন্টারনেটে সার্চ দিলে দেখবা যে MONTAGNEI দেওয়া আছে, আইটা নাই। যেহেতু বইয়ে লেখা আছে এই জন্য আমরা বইটা ফলো করেছি, কারণ তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন অনেক টিচারই আছে বোর্ডের বইটা ফলো করে, যার কারণে এটাই লিখবা। কিন্তু সঠিক বলে দেওয়া আমাদের দায়িত্ব, এই জন্য বলে দিলাম যে TAGNEI, এটা হলো সঠিক বলা। বিভিন্ন রোগে জলতঙ্কের ওষুধ হিসেবে পেলটিজেরা লাইকেন, হুপিং কফ রোগে ক্ল্যাডোনিয়া, যক্ষার ওষুধ হিসেবে সেট্রারিয়া আইল্যান্ডিকা ব্যবহার করা হয়। এছাড়াও জন্ডিস, ডায়রিয়া, অবিরাম জ্বর, নানাবিধ চর্মরোগেও লাইকেন জাত ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। উদ্ভিদের রোগ নিরাময়ে লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট টমেটোর ক্যান্সার রোগ এবং লিকেনোরিক অ্যাসিড তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। লিটমাস পেপার স্যার ক্যান্সার কি রোগ? এর আগের এটা বার করি, কি যেন বললা? হ্যাঁ বলো। স্যার ক্যান্সার রোগ টমেটোর। টমেটোর ক্যান্সার রোগ মানে টমেটোতে কিছু ছোট ছোট স্পট সৃষ্টি হয় ক্যান্সার রোগে, তো এখানে তখন সোডিয়াম মুসলেট দেওয়া হয়। লিটমাস পেপার, তোমরা নিশ্চয়ই জানো যে লিটমাস পেপার সাধারণত অম্ল আর ক্ষার নির্দেশক হিসেবে কাজ করে। তো রোসেলা মন্টাগনেই এবং ল্যাসালিয়া লাইকেন থেকে নির্গত রাসায়নিক উপাদানগুলো লিটমাস পেপার তৈরিতে ব্যবহার করা হয়। সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী তৈরিতে ইভারনিয়া, রেমালিনা ইত্যাদি লাইকেন বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। রং ও ট্যানিন উৎপাদন সেটারিয়া, লোবারিয়া ইত্যাদি লাইকেন হতে ট্যানিন পাওয়া যায়, যা চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয়। রোসেলা মন্টাগনেই লাইকেন হতে এক ধরনের রং সংগ্রহ করা হয়, যা উলেন ও সিল্ক জাতীয় কাপড় রং করতে ব্যবহৃত হয়। রং বা আমরা ডাই বলতে পারি বা রঞ্জক বলতে পারি। তাহলে উলেন এবং সিল্ক জাতীয় কাপড়কে রং করার জন্য বা ডাই করার জন্য সাধারণত এই রোসেলা মন্টাগনেই লাইকেন থেকে এক ধরনের রং ব্যবহার করা হয়। উত্তেজক পদার্থ তৈরিতে সাধারণত অ্যালকোহল লাগে। তো রাশিয়া, ফ্রান্স, সুইডেন ইত্যাদি দেশে দেখা যায় যে ইস্ট নামক যে ছত্রাক আছে, সেই ছত্রাক ব্যবহারের পরিবর্তে তারা কিছু লাইকেনকে ব্যবহার করেন, উসনিয়া, রেমালিনা ইত্যাদি লাইকেন। আর এই লাইকেন গুলো অ্যালকোহল ও বিয়ার ইত্যাদি তৈরি করে। আর এই অ্যালকোহল আর বিয়ার সাধারণত উত্তেজক পদার্থ হিসেবে
ভূমিকা রাখে। অন্যান্য লাইকেন কি করে? নাইট্রোজেন সংবন্ধনে, রাসায়নিক পদার্থ উৎপাদনে, দূষণের সূচক রূপে প্রভৃতি কাজে ব্যবহার হয়। এদের অপকারী ভূমিকা একবারে অল্প। রোগ সৃষ্টিকারী লাইকেন যেমন ইভারনিয়া, উসনিয়া প্রভৃতি লাইকেন চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানি রোগ সৃষ্টি করে। কতক লাইকেন বিষাক্ত পদার্থ থাকে, এদের ভক্ষণ করলে মানুষ সহ অন্যান্য প্রাণী মৃত্যুমুখে পতিত হতে পারে। আবার কিছু আছে যে লাইকেন আছে যারা কি করে, নেকড়ে যে বাঘ আছে এই নেকড়ে বাঘ নিধন করে দেয়, যেমন হলো লিথারিয়া ভালকিনা, এরা নেকড়ে বাঘ নিধন করে দেয়। দাবানল আমেরিকার ক্যালিফোর্নিয়া, তারপর হলো ফ্লোরিডা ইত্যাদি এলাকায় এই লাইকেনটা দেখা যায় উসনিয়া। এই উসনিয়া জাতীয় লাইকেন একটা গাছ থেকে অন্য গাছের মাথা অবধি বিস্তৃত থাকে। তো দাবানল হলে দেখা যায় কোনো একটা নির্দিষ্ট গাছে যদি আগুন লেগে যায়, যেহেতু ওই গাছে লাইকেন আশ্রয় হিসেবে থাকে, এবং গাছটা হলো আশ্রয়দাতা, এবং লাইকেনটা দেখা গেল যে আশ্রয়দাতা গাছের মাথার উপরে আছে, এবং সেই লাইকেন গুলো পরবর্তী আরেকটা গাছের সাথে অ্যাটাচড, যার কারণে দেখা যায় কোনো একটা গাছে যদি আগুন লেগে যায়, লাইকেনের মাধ্যমে এটা পার্শ্ববর্তী গাছগুলোতে ছড়ায় যায়। এইভাবে দেখা যায় লাইকেন যেমন ক্ল্যাডোনিয়া, উসনিয়া ইত্যাদি আশ্রয়দাতা উদ্ভিদের ক্ষতি সাধন করে। তাহলে এইভাবে দেখা যায় যে দাবানলের মাধ্যমে একটা পুরা এলাকা নষ্ট হয়ে যায়। স্থায়িত্ব ও সৌন্দর্য বিনষ্টে, লাইকেনের দ্বারা কিছু প্রজাতি ভাস্কর্য, দালান এবং কাছের স্থায়িত্ব ও সৌন্দর্য বিনষ্ট করে। তাহলে এই যে ভাস্কর্য গুলো তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করা হয়। অনেক সময় দেখা গেলো যে দালান তৈরিতেও অনেক পাথর ব্যবহার করা হয়। এছাড়াও দেখা গেলো যে কাঁচের স্থায়িত্ব, অনেক সময় যে কাঁচ নির্মিত অনেক আমরা আসবাবপত্র নির্মাণ করি, সেগুলোতেও লাইকেন জন্মাতে পারে। তাহলে এইভাবে দেখা গেল যে এই লাইকেন গুলো দেখা গেল যে সেগুলোতে জন্মানোর ফলে সেগুলো আস্তে আস্তে কি হয়, একসময় মাটিতে পরিণত করে যায়। সেই ভাস্কর্যই হোক বা সেই দালান কোটাই হোক, সেগুলো পাথরগুলোকে আস্তে আস্তে ক্ষয় করে দেয়, বা কাঁচগুলোকে আস্তে আস্তে ক্ষয় করে দেয়, এবং সেখানে এটা মাটির স্তর সৃষ্টি করে, যার ফলে একসময় দালান ভেঙে পড়ে বা ভাস্কর্য অটোমেটিক ভেঙে পড়ে। এটা অনেক বছরের ব্যবধানে এগুলো হতে পারে। দেখা গেল যে কেউ হয়তো বাড়িতে থাকে না, বছরের পর বছর এরকম লাইকেন সেখানে গ্রো করে আস্তে আস্তে সে পাথরগুলোকে ক্ষয় করে দিয়েছে, এবং পাথর ক্ষয় করে সে মাটির স্তর সৃষ্টি করেছে, যার ফলে দালান একসময় ভেঙে পড়তে পারে। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। লাইকেন একটি অতি সাধারণ ও নিম্ন শ্রেণীর থ্যালয়েড উদ্ভিদ হলেও ভূমি ও বায়ুমণ্ডলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা নিচে উল্লেখ করা হলো। আমরা ইতিমধ্যে জেনেছি যে পাথর থেকে মাটি তৈরিতে লাইকেন ব্যবহার হয়। নাইট্রোজেন সংবন্ধনে, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে, পরিবেশ দূষণের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। গাছের গুঁড়ি, পুরাতন ইটের দেওয়াল, ছাদে লাইকেনের দীর্ঘস্থায়িত্ব অবস্থানের ফলে আবাসস্থল ক্ষয় ও ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এগুলো ছিল পরিবেশের গুরুত্ব। আচ্ছা, যেটা কোশ্চেন করে দেখি তোমাদের আজকে। স্যার নাইট্রোজেন সংবন্ধনীটা কি? ও নাইট্রোজেন সংবন্ধন বলতে কি বোঝায়? আচ্ছা বলতেছি, নাইট্রোজেন সংবন্ধন বলতে বোঝায় মাটি থেকে উদ্ভিদ যে নাইট্রোজেনটা সংগ্রহ করে, সেটা কি উপায়ে সংগ্রহ করে, কি প্রসেসে সংগ্রহ করে, কারো জানা আছে? আয়নের মাধ্যমে না, মাটি থেকে উদ্ভিদ যখন নাইট্রোজেনটা সংগ্রহ করে, সেটা নাইট্রোজেন যৌগ আকারে। সেই যৌগগুলো হয় নাইট্রেট যৌগ বা নাইট্রাইট যৌগ। উদ্ভিদ কিন্তু সরাসরি নাইট্রোজেন মাটি থেকে নিতে পারে না। তাকে নাইট্রোজেনকে নিতে হলে নাইট্রোজেন যৌগ আকারে নিতে হয়। তো এখন দেখা যাচ্ছে যেহেতু লাইকেন গঠনে শৈবাল এবং ছত্রাক দুটাই আছে, আর কিছু ছত্রাক আছে যাদের কি ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা আছে যে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় অবস্থায় নাইট্রোজেন আছে, সেই গ্যাসীয় নাইট্রোজেন এই ছত্রাক সরাসরি শোষণ করতে পারে। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় ছত্রাক সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে। তো এটাকেই বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। কিছু ব্যাকটেরিয়াও আছে, যেমন হলো রাইজোবিয়াম, অ্যাজোটোবাক্টার, এই ব্যাকটেরিয়াগুলো
বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাসকে সংবন্ধন করতে পারে। কিন্তু লাইকেন গঠনে তো আর ব্যাকটেরিয়া নাই, লাইকেন গঠনে আছে ছত্রাক আর শৈবাল। তাহলে ছত্রাক কিছু ছত্রাক আছে যারা বায়ুমণ্ডলে গ্যাস আকারে নাইট্রোজেনকে সরাসরি সংবন্ধন করতে পারে। এই জন্য বলা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে এদের ভূমিকা আছে। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার, পরিবেশের যে দূষণের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, সেটা কি আমরা লাইকেনের পরিমাণ দেখে বুঝতে পারবো? না, লাইকেন এটা কি করছে, এটা হলো তোমার লাইকেন পরিবেশ দূষণের ইন্ডিকেটর। এটা বলতে বোঝাচ্ছে ওই যে আমরা যেটা বলেছিলাম যে এই তোমার হলো যে মরুজ ক্রমাগমন যখন পড়াই তখন বলেছিলাম যে একটা এলাকায় সেখানে কিন্তু যখন পাথর আর বালু ছিল সেখানে তখন কিন্তু লাইকেন ছিল না। হ্যাঁ, তখন কি হচ্ছে যে সেখানে হলো লাইকেন প্রথম উদ্ভিদের আগমন ঘটলো এবং সেখানে সে কি করলো, সেখানে একটি ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে কাজ করলো। হ্যাঁ, এই জন্য সেই হিসেবে তাকে ইন্ডিকেটর হিসেবে বলা হচ্ছে যে লাইকেনই প্রথম উদ্ভিদ যারা একটা পরিবেশের দূষণের হাত থেকে সে রক্ষা করলো। হ্যাঁ, কারণ মরুজ এলাকা সেখানে তাপমাত্রা বেশি, বালুকণা বেশি। হ্যাঁ, সেখানে দেখা গেলো যে একটা দূষিত পরিবেশ ছিল এবং সেই দূষিত পরিবেশ থেকে রক্ষা করার জন্য সে প্রথম ইন্ডিকেটর বা প্রথম ইকোলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে সেখানে লাইকেন কাজ করছে। জি স্যার। স্যার, আরেকটা কথা বলছিলেন, চামড়া ট্যানিনে, হ্যাঁ, চামড়া ট্যানিন মানে কি? চামড়া ট্যানিন মানে যে চামড়াতে প্রথমে কি কি করা হয়, লবণ দেওয়া হয়। চামড়াতে প্রথমে লবণ দেওয়া হয় আর লবণ দেওয়ার পরে এরকম লাইকেন থেকে এক ধরনের পদার্থ উৎপাদন হয়, রাসায়নিক পদার্থ, যেগুলো চামড়াতে দিলে সেগুলো সংরক্ষিত হয় বেশি। তো এরকম চামড়াকে লবণ দেওয়ার পর ট্যানিং করলে চামড়ার স্থায়িত্ব বেড়ে যায়। মানে সংরক্ষণে এরা কাজ করে, চামড়া সংরক্ষণে ভূমিকা রাখে ট্যানিনটা। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, দেখি তোমাদের স্যার, মনে আছে বুঝতে কিনা। পারছি। হ্যাঁ, তো এরকম লাইকেনের ক্লাসিফিকেশনে একটা আমরা পড়াইছিলাম যে আমরা জানি যে লাইকেন গঠনে ছত্রাকের অংশগ্রহণটা বেশি থাকে আর শৈবালের অংশগ্রহণটা কম থাকে। তো ক্লাসিফিকেশন পড়ানোর সময় বলেছিলাম যেমন এক ধরনের লাইকেন যেখানে শৈবালের অংশগ্রহণ বেশি আর ছত্রাকের অংশগ্রহণ কম ছিল, সেই লাইকেনটার নাম কি? কেউ বলতে পারবা? ওখানে বলা হয়েছিল শৈবাল অংশটি প্রকট, শৈবাল অংশটি প্রকট, এটা বলা হয়েছিল। সূত্রাকার লাইকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, সূত্রাকার লাইকেন, ঠিক আছে। সূত্রাকার লাইকেন, এই যে শৈবাল অংশটি প্রকট আর পূর্ণ বিকশিত। আর এক্সাম্পল হলো এফিবি। তো ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাসে তাহলে একটা কি হবে, মানে কোশ্চেন অ্যান্ড সলভ ক্লাস হবে। আমরা চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 নম্বর অধ্যায় পর্যন্ত কোশ্চেন নিয়ে একটা ক্লাস নিব, কোশ্চেন এবং সলভ নিয়ে। তো যারা এখনো নিজের জি নাম স্যার। লেখো নাই, লিখে দিও। তো সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর স্বাস্থ্যবিধি অনুসরণ করো, আর আল্লাহর কাছে দোয়া করো যাতে এই ভালো সুস্থ পরিবেশ আমরা ফিরে পেতে পারি, কারণ একমাত্র আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। তো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।